আমি অনেক সরি জান। আমি কখনোই বুঝতে পারিনি আমার বেস্ট ফ্রেন্ড হয়ে এমন জঘন্য কাজ করতে চাইবে। আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না হায়াত। আর আজ তোমাকে আমি অনেক কষ্ট দিলাম। আমি জানি তোমার খারাপ লাগছিল, কিন্তু কি করব বলো? তোমাকে শান্ত করার এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। এত রাতে কি করতাম বলো? হায়াতের কপালে অসংখ্য চুমু খেয়ে উপর থেকে নেমে হায়াতের রক্ত মুছে দিল। হায়াতের গায়ের চাদরটা খানিক টেনে দিয়ে কি মনে করে যেন আদিব একটা সেলফি তুলে নিল। এরপর ফ্লোরে থাকা প্যান্ট নিয়ে ওয়াশরুমে গেল। প্রায় 10 মিনিট পর বের হয়ে আয়নাতে নিজের পিঠটা দেখলো। অসংখ্য নখের আঁচড়ের দাগ। আস্তে আস্তে করে মলম লাগিয়ে শার্টটা পরে নিল আদিব। সকাল ঠিক 7টা। হায়াত আড়ামোড়া ভেঙে চোখ মেলতেই কপালে ভাঁজ পড়ল। দরজার দিকে তাকিয়ে মনে মনে ভাবলো, আমি তো নিজের রুমেই ছিলাম, তাহলে এখানে কিভাবে? ওপাশে ঘুরে তাকাতেই দেখলো আদিব বিছানার কোণে আধশোয়া হয়ে মোবাইলে নিচু গলায় কথা বলছে। হায়াত কিছুক্ষণ নিঃশব্দে তাকিয়ে রইল। তারপর অচেতন অবস্থা থেকে ফিরে আসা একরাশ দ্বিধার মাঝেও ঠোঁটে চাপা একটা মুচকি হাসি খেলল, কিন্তু সঙ্গে সঙ্গেই থমকে গেল। চোখে পড়ল শরীরে কিছুই নেই। হুড়মুড় করে চাদর টেনে নিল গায়ে। অসহায় মুখে তাকালো আদিবের দিকে। আদিব হায়াতের সেই ভঙ্গিমা দেখে কিছুই বলল না, কেবল ফ্লোরে পড়ে থাকা জামার দিকে আঙ্গুল তুলে হালকা ইশারা করলো, গিয়ে গোসল করে নাও। হায়াত ধীরে ধীরে বিছানা থেকে নামলো, কিন্তু প্রথম পা ফেলতেই মাথাটা ঘুরে এলো। আদিব আর দেরি করলো না, লাফিয়ে উঠে দুহাত বাড়িয়ে হায়াতকে কোলে তুলে নিল। নীরবে গিয়ে ওয়াশরুমের সামনে দাঁড় করিয়ে দিল। ঠিক সেই মুহূর্তেই ঠক ঠক করে দরজায় কড়া নড়ল। আদিব গিয়ে দরজা খুলতেই দাঁড়িয়ে আছে আরাবি, তার হাতে এক গ্লাস দুধ আর সকালের খাবার। আদিব কোনো প্রশ্ন না করে শুধু খাবারগুলো নিল, তারপর খুব নিচু কাঁপাহীন অথচ দৃঢ় গলায় বলল, কাকিকে বলবে আমার রুমটা যেন নতুন করে সাজানো হয়। 10টার মধ্যে সব শেষ চাই। হায়াত যেন কিছু টের না পায়। আরাবি কোনো কথা না বলে শুধু নিঃশব্দে মাথা নাড়িয়ে চলে গেল। সদ্য গোসল করে বের হলো হায়াত। আদিব তখন ল্যাপটপে কাজ করছিল। হায়াত আদিবের কোলে বসতে চাইলো, কিন্তু আদিব একটু সরে বসলো। হায়াত কিছু মনে করলো না, ভাবছে কোনো ইম্পর্টেন্ট কাজ করছে, তাই বলল, আচ্ছা, আমার শরীরে এত ব্যথা কেন? আপনি তো আমাকে প্রতিদিনই আদর। হায়াতকে আর কিছু বলতে না দিয়ে আদিব বলল, একটা ওষুধ খেয়ে নিও। আদিব আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়ে নিচ্ছে। এমন সময় হায়াত সোফায় বসে গুনগুন করে বলল, আচ্ছা, আমরা এই রুমে কেন? আদিব জানতো হায়াত প্রশ্ন করবে, তাই বলল, আসলে কাল রাতে আমাদের ফ্যানটা খাটের ওপর পড়ে গিয়েছিল, আর তুমি জ্ঞান হারিয়েছিলে, তাই ওপরে এসেছি। ও আচ্ছা। আদিব অফিসের ফর্মাল ড্রেস আপ করে নিল। তখন হায়াত পেছন থেকে জড়িয়ে ধরে বলল, তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি তোমাকে। আদিব মুচকি হেসে পেছন করে হায়াতকে শক্ত করে জড়িয়ে ধরল, মনে মনে বলল, এই পাগলিটার কাছ থেকে কখনোই দূরে থাকবো না। আমার লাজুক পাখি যে ভালোবাসার কাঙাল, আমি ওর শরীরে একটা ভুলের টোকাও পড়তে দিব না। হায়াতের সারা মুখে চুমু খেতে লাগলো আদিব। এরপর ওষ্ঠ নিচের ওষ্ঠে পুড়ে নিল। প্রায় 15 মিনিট পর ছেড়ে দিয়ে বলল, ভালো মেয়ের মতো দুধটুকু খেয়ে নাও, আর সারাদিন কোনো দুষ্টুমি করবে না, একটু রেস্ট নাও। আপনি বরং দুধ খেয়ে যান। আদিব দুষ্টু হেসে বলল। কার, তোমার? হায়াত লজ্জায় আদিবের বুকে কিল ঘুষে দিতে লাগলো। আদিব হায়াত দুজনেই ফিক করে হেসে দিল। 3 মাস পর। দিন কেটে মাস হয়ে গেছে। এই সময়টা যেন আদিবের জীবনে এক নতুন ছন্দ নিয়ে এসেছে। সকাল বিকাল রাত সবই এখন প্রজেক্টের কাজে ভরে গেছে। ব্যবসার খুঁটিনাটি থেকে শুরু করে মাঠ পর্যায়ের কাজ, সবকিছুর দায় যেন ওর কাঁধেই এসে পড়েছে। রাকিব চৌধুরী কয়েকদিন হলো কুমিল্লায় নতুন প্রজেক্টের মিটিং নিয়ে সেখানে ব্যস্ত, তাই আদিবকে ঢাকার প্রজেক্ট সামলাতে হচ্ছে একাই। আসিফও এখন কম চায় না। একসময় শুধু মজার ছলে বিদেশের সব কাজ দেখত, কিন্তু এখন সেও যেন সত্যিই হয়ে উঠেছে আদিবের ডান হাত। অফিসে মিটিং হোক বা বাইরে সাইড ভিজিট, আসিফ সবসময় আদিবের পাশে থেকে সাহায্য করে। এদিকে হায়াত আর আরাবির পড়াশোনার চাপ বেড়েছে। সামনে ফাইনাল পরীক্ষা, তাই সবটুকু ধৈর্য আর মনোযোগ দিয়ে পড়াশোনা করছে। আজ শুক্রবার। হায়াত আর আরাবি দুজন মিলে ছাদে বসে আছে। আরাবির হাতে একটা বড় সাইজের জাম্বুরা, আর হায়াত ছুরি দিয়ে কাঁচা মরিচ কাটছে। আরাবি কপাল কুঁচকে বলল, এই জানু, এত মরিচ কাটছিস কেন? আমায় কি তুই মেরে ফেলবি নাকি এত ঝাল খাইয়ে? আরাবির কথায় হায়াত মুচকি হেসে বলল, ঢঙের কথা বলিস কেন বেবি?
তোর কাছে তো এইটুকুই ঝাল কিছুই না। আরে ভাই, আমি শুকনো মরিচের ঝাল খেতে পারি, কিন্তু কাঁচা মরিচের না। হায়াত আর আরাবি খুনসুটি করতে করতে সবকিছু কেটে চাম্বুরাই মাখিয়ে ফেললো। এরপর দুজন একসাথে খেতে শুরু করলো। কিছুক্ষণ পরে হায়াত আরাবির দিকে তাকিয়ে বলল, আচ্ছা দোস্ত, তোর আর আসিফ ভাইয়ের মাঝে কি সব ঠিক হয়েছে? আরাবি কপাল কুঁচকে জিজ্ঞেস করলো। মানে? হায়াত আরাবির একটু পাশ এসে বসে বলল। মানে তোরা কি এখনো দুজন দুজনকে ভালোবাসিস না? আরাবি একটু লাজুক মুখ করে বলল। যাহ বাল, এটা কেমন প্রশ্ন? আমার কি লজ্জা করে না? এরপর দুই বান্ধবী খুনসুটি করতে করতে কখন যে বেলা 12টা পেরিয়ে দুপুর 1টা বেজে গেল টেরই পেল না। শেষে হায়াত আর আরবি দুজনেই নিচে নেমে এলো। নিচে দেখলো মিসেস অরুরা আর সুফিয়া চৌধুরী রান্না করছেন। হায়াত আর আরবিকে দেখে দুজন একসাথে হেসে বললেন, কই ছিলেন দুইজন এতক্ষণ? গোসল করেননি এখনো? শাশুড়ির কথায় হায়াত মুচকি হেসে বলল। আম্মু, আমিও কি রান্না করতে আপনাকে সাহায্য করব? মিসেস অরুরা কাপড়ের আঁচল দিয়ে মুখ মুছে বললেন, না বাবু, যাও গোসল করে নাও। আজ তোমার আম্মু আর আরাবির আম্মুরা আসবেন, তখন না হয় খাবার পরিবেশন করবে। এখন যাও, গোসল করে দুজন শাড়ি পরে নাও। হায়াত আর আরাবি কিছু না বলে যার যার মতো করে রুমে চলে এলো। হায়াত রুমে এসে বসতেই ব্যালকনি থেকে দৌড়ে এসে পায়ের কাছে বসলো ক্লিও। হায়াত মিষ্টি হেসে ক্লিওকে কোলে নিয়ে আদর করে ফিসফিস করে বলল, এই আকাম্মা বিড়াল, সারা দিন খাই খাই করিস। চল এক কাজ করি, তোর বাবাকে একটা কল দিই আর একটা শাড়ি সিলেক্ট করে নিই। যেই কথা সেই কাজ। আইফোনটা হাতে নিয়ে হায়াত ঠোঁট কামড়ে আদিবের আইডিতে ঢুকলো। তারপর আদিবকে কল করলো। এদিকে আদিব সবে একটা প্রজেক্টের কাজ শেষ করে কেবিনে ঢুকেছে। তখনই হোয়াটসঅ্যাপে কল এলো। আদিব জানে অফিস টাইমে হায়াত ছাড়া আর কেউ কল দেয় না। জেনে সে সময় নষ্ট না করে ফোন হাতে নিল। দেখলো হায়াত ভিডিও কল দিয়েছে। আদিব মুচকি হেসে কল রিসিভ করলো। কি হয়েছে বৌজান, এখন কল দিলেন যে? হায়াত ইনোসেন্ট মুখ করে বলল, আর বলবেন না, আপনার বিড়ালটা আপনাকে ভীষণ মিস করছিল, বলছিল আমার বাবা কোথায় গেল, তাই আপনাকে কল দিলাম। বিশ্বাস না হলে ওকেই জিজ্ঞেস করুন। আদিব কপালে আঙ্গুল দিয়ে স্লাইড করে বলল, বউ, যে কারণে কল দিয়েছো সেটা বলো। একটু পরে গুলশান যেতে হবে মিটিং অ্যাটেন্ড করতে। হায়াত ঠোঁট বাঁকিয়ে বলল, আসলে আজকে আম্মুরা আসবে তো, কোন শাড়িটা পরবো বুঝতে পারছি না, আপনি একটু বলে দিন না। আদিব মাথায় হাত দিয়ে হায়াতকে কয়েকটা শাড়ি দেখাতে বলল। প্রায় 5 মিনিট পর অবশেষে একটি অফ হোয়াইট শাড়ি হায়াতের জন্য পছন্দ করলো। হায়াত খুশি মনে কল কেটে দিয়ে গোসল করতে চলে গেল। দুপুর 2টা নাগাদ হায়াত শাড়ি ঠিকঠাক করে নিচে চলে এলো। মিসেস অরুরা আর সোফিয়া টেবিলে খাবার সাজাচ্ছিলেন। সেই সময় সিঁড়ি দিয়ে নামতেই হায়াতকে দেখে দুজনের মুখ হা হয়ে গেল। যেন জান্নাতের হুরের মতো লাগছিল তাকে। লম্বা চুলগুলো আধখোপা করা, কানে ছোট ছোট ঝুমকা, হাতে চিকন ডায়মন্ডের চুড়ি, নাকে ছোট্ট একটা ফুল ঝলমল করছে। সব মিলিয়ে যেন অমায়িক এক রূপ। মিসেস অরুরা এগিয়ে গিয়ে হায়াতের কপালে চুমু খেলেন। তারপর একটু কাজল নিয়ে হায়াতের গালের কোনায় লাগিয়ে দিলেন যাতে কারো নজর না লাগে। মিসেস সুফিয়াও এগিয়ে এসে হায়াতের প্রশংসা করতে লাগলেন। এমন সময় সিঁড়ি দিয়ে নিচে নামলো আরাবি। তার পরনে কালো জামদানি শাড়ি, কোমর অবধি খোলা চুল, একটু অভিমানী সুর নিয়ে সবার উদ্দেশ্যে বলল, হ্যাঁ সেই তো, জানুকে সুন্দর লাগছে, আর আমায় একটুও লাগছে না। নূপুর আর মিনহাসা ফিক করে হেসে দিয়ে বলল, না ভাবি, তোমাকেও খুব সুন্দর লাগছে, মার্শাল্লাহ। আমার ভাবিদের উপর কারো নজর না লাগুক। ঠিক তখনই মেইন গেটের কলিং বেল বেজে উঠল। বাড়ির কাজের লোক রোজই দরজা খুলতেই হায়াতের মায়ের হাসি উজ্জ্বল মুখ ভেসে উঠল। হায়াত তড়িঘড়ি করে ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরল। আলিয়া বেগম মুচকি হেসে কাঁধের ব্যাগ নামিয়ে রেখে মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরলেন। দুজনেই আবেগে ভেসে কাঁদতে লাগলো। আলিয়া বেগম মেয়ের চোখ মুছে দিয়ে বললেন, আম্মু এসে গিয়েছে তো, এভাবে কেউ কাঁদে নাকি? হায়াত এবার শব্দ করে কেঁদে উঠল। এতদিন পর তুমি কেন এলে? আমাকে কি একটু ভালোবাসো না? আলিয়া বেগম শান্ত স্বরে বললেন, আফরা, এত বাচ্চামি করতে নেই মা, বাড়িতে অনেক কাজ ছিল, কি করব বলো? হায়াত চোখ মুছে বাইরের দিকে তাকাতেই দেখলো, তখনই দেখতে পেল রাব্বির হাতে দুটো ব্যাগ।
ছুটে গিয়ে ভাইকে জড়িয়ে ধরলো। রাব্বি মিষ্টি হেসে পকেট থেকে 5টা ডার্ক চকলেট বের করে বোনকে দিল। হায়াত মুচকি হেসে বলল, এত চকলেট এনেছিস কেন? দুটো আনলেই হতো। রাব্বি হায়াতের হাত থেকে একটা চকলেট নিয়ে আরাবির কাছে এগিয়ে গেল। আরাবি মিষ্টি হেসে রাব্বিকে আদর করলো। রাব্বি হাতে থাকা চকলেটটা আরাবিকে দিয়ে বলল, আমি জানি আমার ওরু আপু চকলেট খায়, তাই ওরু আপুর জন্য এনেছি। আপা তুই একা খাবি না, দুলাভাইকেও দিবি, মনে যেন থাকে। দুই ভাই বোনের খুনসুটির মাঝে আরাবির বাবা মাও ভিতরে প্রবেশ করলো। সকলে কুশল বিনিময় করে মিসেস অরোরা সবাইকে খেতে বসালেন। হায়াত ও আরাবি খাবার পরিবেশন করে নিজেরাও খেতে বসলো। সকলে খাওয়া দাওয়া শেষ করে ড্রয়িং রুমে বসে কিছুক্ষণ গল্প করলেন। সন্ধ্যায় সবাই চলে গেলেন। হায়াত তার মাকে থাকতে বলেও মা থাকলেন না। আর কি করার, হায়াত একটু উদাসীন হয়ে তার মাকে বিদায় জানালো। রাত প্রায় 10টা, চারিদিকে নীরবতা বিরাজ করছে। বাইরে হালকা ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। হায়াত মৃদু পায়ে ব্যালকনিতে প্রবেশ করলো। দোলনায় বসে ক্লিওকে কোলে নিয়ে বসে রইল। খানিকক্ষণ পরে গাড়ির শব্দ শোনা গেল। হায়াত উঠে দরজার সামনে দাঁড়ালো। আদিবের হাতে চাবি ঘোরাতে ঘোরাতে দরজায় নক করলো। হায়াত দরজা খুলে দিতেই আদিব অবাক হয়ে তাকিয়ে রইল। বউ, তোমাকে একদম নতুন বউয়ের মতো লাগছে। উফ, চোখ ফেরানোই যাচ্ছে না। এই বলেই আদিব ভেতরে এসে হায়াতকে কোলে তুলে নিয়ে দরজা লাগিয়ে দিল। ডিভানের উপর বসিয়ে দিয়ে শরীরের আঁচল ফেলে গলায় মুখ গুজে দিল। হায়াত মিষ্টি করে হেসে আদিবের গলা জড়িয়ে ধরল। অন্যদিকে রুমে বসে শাড়ির পিনগুলো একে একে খুলছিল আরাবি। এমন সময় দরজা খুলে ভেতরে প্রবেশ করলো আসিফ। আরাবিকে এভাবে দেখে খানিক থমকে গেল, মাথা নিচু করে নিল। আরাবি তাড়াতাড়ি শরীরের আঁচল বুকে গুজে নিল। লজ্জায় মাটি ফাঁক করে ভেতরে ঢুকে যাওয়ার মতো অবস্থা বেচারার। আসিফ পেছন ঘুরে তখনও দাঁড়িয়ে আছে। আরাবি আলমারি থেকে একটা জামা নিয়ে ওয়াশরুমের দিকে যাচ্ছিল। ঠিক তখনই আসিফ ডেকে উঠল। এদিকে আসো। আরো মৃদু পায়ে আরাবি আসিফের সামনে এসে দাঁড়ালো। আসিফ আরাবিকে ইশারা করে দরজা লাগাতে বলল। মৃদু পায়ে দরজা বন্ধ করে সামনে এসে দাঁড়ালো আরাবি। আসিফ হালকা গলা খাকারি দিয়ে বলল, শার্টের বোতামগুলো খুলে দেন ম্যাডাম। আরাবি কোনো কথা না বাড়িয়ে এক হাতে শাড়ির আঁচল বুকে জড়িয়ে অন্য হাত দিয়ে শার্টের বোতামগুলো খুলতে লাগলো। 1 মিনিট পর আসিফ ধীরে ধীরে আরাবির কোমরে হাত রাখলো। হালকা কেঁপে উঠলো আরাবি, লজ্জায় চোখ বন্ধ করে ফেললো। আসিফ বাঁকা হেসে আরাবিকে বুকের সাথে মিশিয়ে নিল। 2 হাতে পেছন চেপে ধরতেই বুকের আঁচল ধপ করে ফ্লোরে পড়ে গেল। আসিফ তার তর্জনী আঙ্গুল দিয়ে কপাল থেকে গলা অবধি স্লাইড করতে লাগলো। এরপরে আস্তে আস্তে গলার 5 আঙ্গুল নিচে হাত চলে যেতেই আরাবি বড় বড় চোখ করে তাকালো। আসিফ মুচকে হেসে আরাবির দিকে ঝুঁকে যেতেই আরাবি ব্যালকনির দিকে ছুটে গেল। আসিফ চুলে হাত চালাতে চালাতে আরাবির পেছন পেছন গেল। আরাবি তখন ব্যালকনির এক পাশ থেকে শাড়ি ঠিক করে আঁচলটা বুকে দিচ্ছিল। তখনই আসিফ এসে আরাবিকে দেওয়ালের সাথে আটকিয়ে ফেললো। চোখের ঘন পাপড়ি জোড়া কাঁপছে তার। আরাবি আস্তে করে কপালে একটা টোকা মারলো। আস্তে আস্তে ওষ্ঠ এগিয়ে কপালে চুমু খেলো। আরাবি বিস্ময় চোখে তাকালো আসিফের দিকে। আসিফ আরাবিকে আরেকটু চমকিয়ে দিতে চুলের মুঠি ধরে ওষ্ঠে নিজের ওষ্ঠ পুড়ে দিল। জোরে জোরে ঠোঁটের স্বাদ নিতে লাগলো। আরাবি যেন শ্বাস নিতে ভুলে গেছে। পুরো 15 মিনিট পর ঠোঁট ছেড়ে দিতেই আরুর কপালে মাথা ঠেকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকলো। আসিফ আরাবি যেন শ্বাস নিতে ভুলে গেছে। আসিফ ব্যাপারটা লক্ষ্য করে এক ধমক দিয়ে বলল, নিঃশ্বাস নাও বেয়াদব, এবার রেসপন্স না করলে মাইর দেবো। এরপর আবারও শুরু হলো ওষ্ঠের স্বাদ নেওয়া। এইবার যেন আরাবি কি করবে বুঝতে না পেরে ভয়েই আসিফের সাথে তালে তাল মিলাইতে থাকলো। সকাল 7টা বেজে 40 মিনিট। হায়াত আর আরাবি রেডি হয়ে নিচে আসলো। হায়াত লক্ষ্য করলো আরাবির গলায় কেমন যেন একটা লাল দাগ। চোখ ছোট ছোট করে জিজ্ঞেস করলো, আরু, তুই না বলেছিলি তোর আর ভাইয়ার মাঝে কিছুই চলছে না? তাহলে তোর গলায় এটা কিসের দাগ? আরাবি একটু নড়ে চড়ে উঠলো। আদু আদু করে বলল, না মানে কাল রাতে। আর কিছু বলার আগেই মিসেস অরোরা আর মিসেস সুফিয়া ড্রয়িং রুমে এলেন। আরাবি আর হায়াতকে খেতে নিয়ে গেলেন।
তারপর খেতে খেতে হায়াতকে সব বলল আরাবি। হায়াত তো সবটা শুনে খুশিতে গদগদ হয়ে উঠল। কলেজে আজ এক্সামের রুটিন দেবে। একটা ক্লাস শেষে হায়াত আর আরাবি দুজনেই রুটিন দেখছিল। ঠিক তখনই ক্লাসে প্রবেশ করলো আদিব। দীর্ঘদিন যাবৎ পরে আসায় খুরশেদ স্যার আদিবের সাথে কুশল বিনিময় করলেন। তারপর ঠিক হলো আজকের লাস্ট ক্লাসটা আদিব নেবে। ক্লাস শেষে 10 মিনিট ব্রেক দিতেই হায়াত আর আরাবি মাঠে গেল। কিছু খাবার কিনে নিল সঙ্গে করে। বাইরে তখন প্রচন্ড রোদ। হায়াতের হঠাৎ করেই মাথা ঘুরতে শুরু করলো। আরাবিকে বলল, আরু পানি খাবো প্লিজ, আমার মাথায় কেমন যেন লাগছে। আরাবি দেরি না করে পাশের স্টল থেকে একটি ঠান্ডা পানির বোতল আনলো। হায়াত কিছুটা পানি খেয়ে মাথায় ঢেলে নিল। এমন সময় একজন মেয়ে এসে বলল, আদিব স্যার তোমাদের ডেকেছে আপু। হায়াত আরাবির সাহায্যে উঠে দাঁড়ালো। তারপর দুজন অফিস রুমের দিকে পা বাড়ালো। আরাবি আনমনে বকবক করেই যাচ্ছিল। ঠিক তখনই হায়াত মাথা ঘুরে পড়ে গেল। আরাবি ভয়ে চিৎকার করে উঠল। কলেজের সকলে মাঠের বাম পাশে ছুটে এলো। কয়েকজন গিয়ে আদিবকে জানালো হায়াতের কথা। এদিকে আদিব তখন স্যারদের সাথে কথা বলছিল। এমন সময় জাকিয়া সুমনা নামে দুটো মেয়ে ছুটে এসে জানালো হায়াতের অসুস্থ হওয়ার কথা। আদিব দৌড়ে আসলো মাঠে। হায়াত এভাবে পড়ে থাকতে দেখে ভেতরে কেমন মোচড় দিয়ে উঠল। কিছু না ভেবে হায়াতকে কোলে তুলে নিল। আরাবিও পেছন পেছন গেল। গাড়িতে শুইয়ে দিয়ে আরাবিকে পাশে বসতে বলল আর আদিব ড্রাইভ করতে লাগলো। একটু পর পরই লুকিং গ্লাসের দিকে তাকাতে লাগলো। আরাবি আশ্বাস দিতে বলল, ভাইয়া কোনো চিন্তা করবেন না, হায়াতের কিচ্ছু হবে না। আদিব চিন্তিত স্বরে বলল, আরু, হায়াত তো নিয়ম মতো ওষুধ খায়, তাহলে এমন হলো কেন? আর গাধাটাকে কে বলেছিল এই রোদের মধ্যে ঘাসে গিয়ে বসতে? ভাইয়া আসলে অনেক দিন পর এলাম, এর জন্য বসেছিলাম। আমার একদম খেয়াল ছিল না হায়াতের যে এমন সমস্যা হবে। আদিব আর কিচ্ছু বলল না, তাড়াতাড়ি গাড়ি চালাতে থাকলো। প্রায় 20 মিনিট পর গাড়িটি এসে থামলো সুপার হসপিটালের সামনে। হায়াতকে কোলে করেই ভেতরে নিয়ে গেল আদিব। একটু পর এসে কয়েকজন মিলে হায়াতকে ভেতরে নিয়ে গেল। গাড়িটি এসে থামলো সুপার হসপিটালের সামনে। তাড়াহুড়ো করে আদিব কোলে তুলে নিয়ে হায়াতকে দ্রুত ভেতরে নিয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই ডাক্তাররা হায়াতকে ওয়ার্ডে নিলেন। চারপাশে অস্থিরতার ছাপ স্পষ্ট হয়ে উঠল। প্রায় 40 মিনিট পর এক নার্স এসে নরম গলায় জানালেন, পেশেন্টের জ্ঞান ফিরেছে। খবর শুনেই আদিব ছুটে গেল ভেতরে। নিভু নিভু চোখে হায়াত তাকালো তার দিকে। সেই মুহূর্তে এক নার্স এগিয়ে এসে বলল, ডক্টর লিয়ার কেবিনে আপনাকে যেতে হবে। আরাবি তখন হায়াতের পাশে বসে রইল। আর আদিব ধীরে ধীরে পা ফেলে ডাক্তারের কেবিনে প্রবেশ করলো। ডক্টর লিয়া তাকিয়ে ইশারায় বসতে বললেন, আপনি তার হাজবেন্ড? জি ডাক্তার, আমার স্ত্রীর কিছু হয়নি তো? ডক্টর লিয়া টেবিল থেকে কয়েকটি আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট এগিয়ে দিলেন। বিস্ময়ে স্থির হয়ে গেল আদিব। ডাক্তার মুচকি হেসে বললেন, অভিনন্দন, আপনি বাবা হতে চলেছেন। আপনার স্ত্রী 3 মাসের প্রেগনেন্ট। শুনে যেন স্তব্ধ হয়ে গেলেন আদিব। অবিশ্বাস ভরা চোখে কিছুটা নড়ে বসল সে। কিন্তু হায়াতকে দেখে তো একেবারেই মনে হয় না। ডক্টর লিয়া শান্ত গলায় বললেন, হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে এমনটা হয়। আর একটি সুখবর আছে, আপনার টুইন বেবি হবে। তবে খুব যত্নে রাখতে হবে। এতটুকু শরীরে দুটো বেবি বেড়ে ওঠা সহজ নয়। কোনো কাজ যাতে না করে সেটাও খেয়াল রাখবেন। কাগজে ভরা আলট্রার রিপোর্ট আর প্রেসক্রিপশন হাতে নিয়ে নুইয়ে পড়া পায়ে কেবিন থেকে বেরিয়ে এলো আদিব। হায়াত তখন আরাবির সাথে শুয়ে শুয়ে গল্প করছিল। এমন সময় আদিব কেবিনে ঢুকলো। আদিবকে এমন গম্ভীর দেখে আরাবি এবং হায়াত দুজনেই অস্থির হয়ে উঠল। হায়াত উঠে হালকা বসলো। আদিবের হাতের দিকে তাকিয়ে একটু চিন্তিত হয়ে প্রশ্ন করলো, কি হয়েছে? রিপোর্ট কি খারাপ এসছে? আদিব হায়াতের পাশে বসলো, কপালে একটা চুমু খেলো। তুমি 3 মাসের অন্তঃসত্ত্বা। আমরা মা বাবা হব জান। আমাদের খুব শীঘ্রই টুইন বেবির আগমন ঘটবে। হায়াত যেন কথা বলতে ভুলে গেল। আদিব আরো কিছু বলার আগেই আরাবি খুশিতে লাফিয়ে উঠল। আর হায়াত সঙ্গে সঙ্গে জ্ঞান হারালো। সারা রুম জুড়ে পায়চারি করছে হায়াত। তার পেছন পেছন আদিবও সমান তালে হাঁটছে। দরজার বাইরে পর্দার আড়ালে দাঁড়িয়ে আছে সকলে। হায়াত রাগী কণ্ঠে বলল, এভাবে পেছন পেছন হাঁটছেন কেন? আদিব ক্যাবলা মার্কা একটা হাসি দিয়ে বলল, তুমি যদি ব্যথা পাও এর জন্য। সরুন তো সামনে থেকে, আমার প্রচুর রাগ হচ্ছে।
হায়াত এবার আয়নার সামনে গিয়ে দাঁড়ালো, পেটে হাত রেখে আয়নার দিকে তাকালো, সরু চোখে তাকিয়ে আদিবকে বলল, আপনার কি মনে হয় আমার পেটে সত্যিই দুটো বেবি আছে? হ্যাঁ বউ, তোমার যদি বিশ্বাস না হয় তাহলে রিপোর্টগুলো দেখো। হায়াত এবার চেয়ারে বসে ভ্যা করে কান্না করে দিল। হায়াতের কান্না দেখে নূপুর, বিনহাসা, আরাবি, মিসেস অরোরা, সুফিয়া সকলে রুমে ঢুকে পড়ল। হায়াত সকলকে দেখে আরো জোরে জোরে কান্না করতে লাগলো। আদিব ডিফানের পাশে রাখা জগ থেকে এক গ্লাস পানি এনে হায়াতকে খাইয়ে দিল। মিসেস অরোরা হায়াতের মাথায় হাত বুলিয়ে বললেন, কি হয়েছে আম্মু, আমাকে বলো, তুমি কি বাচ্চা হতে খুশি না? আদিবও মিসেস অরোরার কথায় সম্মতি জানালো। হ্যাঁ জান, তুমি কি চাচ্ছ সেটা বলো। এভাবে কান্নাকাটি করলে তো আরো অসুস্থ হয়ে পড়বে। হায়াত এবার চোখের পানি মুছে আরাবির দিকে তাকিয়ে বলল, আমার কত শখ ছিল আরুর আগে বেবি হবে, তারপর ওর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব। কিন্তু এটা কি হলো, ওর আগে আমারই বেবি হবে, তাও নাকি আমি 3 মাস ধরে কনসিভ করেছি। হায়াতের মুখে এমন বাচ্চাদের মতো কথা শুনে আদিব সহ সকলে হেসে দিল। আরাবি ঠোঁট চেপে হেসে বলল, জানো এর জন্য কান্না করতে হয়? চিন্তা করছিস কেন? আমরা আবার একসাথে বেবি নিব, কেমন? মিসেস সুফিয়াও বললেন, হায়াত মা, আরাবি তো ঠিক কথা বলছে, এর জন্য কেউ কান্না করে? হায়াত একটু নড়ে চড়ে বসে বলল। চাচি আম্মু, আমার সমস্যা শুধু এটাই না। আরাবি একটু চোখ ছোট ছোট করে বলল, তাহলে কি সমস্যা সেটা বল আমাদেরকে। আসলে 2টা বাচ্চা হলে আমাকে কেমন পান্ডার মতো লাগবে, গোল একটা ফুটবল লাগবে দেখতে। আমি তো ঠিক মতো হাঁটতেও পারবো না, আর তার চেয়ে বড় কথা আমি ওদের সামলাবো কি করে। এই বলে হায়াত আবার কান্না করে দিল। হায়াতের কথা শুনে সকলে হো হো করে হেসে দিল। নূপুর হাসতে হাসতে বলল, ভাবি এত চিন্তা করছো কেন? আমরা আছি তো, আমরা সবাই মিলে কুট্টু পাখিদের সামলাবো। আদিব হায়াতকে হালকা আদরের রেশে জড়িয়ে ধরে বলল, আফরা, তুমি গোলুমোলু হলে আরো সুন্দর লাগবে তোমাকে দেখতে। আর এই টাইমে এত কান্নাকাটি করতে নেই সোনা। আমি আছি তো। আমি কি বলেছি তুমি মোটা হয়ে গেলে আমি তোমাকে আর ভালোবাসবো না? হায়াত চোখ মুছে আদিবের শার্টে নাক মুছে বলল, আমার চেহারা নষ্ট হয়ে গেলেও আমাকে ভালোবাসবেন আগের মতো? সৌন্দর্যের লোভে পড়ে আমি কি তোমাকে ভালোবেসেছি? তুমি জানো না ভালোবাসা আর সৌন্দর্যের মোহে ডুবে যাওয়া দুই জিনিস। এই বলে আদিব হায়াতের কপালে পরশ এঁকে দিল। হায়াতের কান্না ততক্ষণে কমে গিয়েছে। নূপুর, বিনহাসা হায়াতের কলেজ ড্রেসটা ওয়াশরুমে রেখে আসলো। মিসেস অরোরা হায়াতের গালে হাত রেখে বলল, আম্মু খুব সাবধানে থাকতে হবে তোকে, সারাদিন ফল ফ্রুটস খাবে, আর প্রয়োজন ছাড়া একদম রুম থেকে বের হবে না, কেমন? হায়াত চুপচাপ মাথা নাড়ালো। এরপর আস্তে আস্তে সকলে রুম থেকে বেরিয়ে গেল। 2 ঘন্টা আগে হায়াত পুনরায় জ্ঞান হারালো। আদিব আর আরাবি বুঝতে না পেরে হা হয়ে গেল। যখন বুঝতে পারলো হায়াত জ্ঞান হারিয়েছে, তখন ডাক্তারকে ডাকতে শুরু করলো। একজন নার্স ছুটে আসলো। নার্স হা হয়ে আদিবের দিকে তাকাতেই আদিব দাঁত বের করে হেসে বলল, আমি জানি আমি যে অনেক হ্যান্ডসাম, তাই এভাবে তাকিয়ে না থেকে আমার স্ত্রীকে দেখুন। মানে পেশেন্ট আবার জ্ঞান হারালো কেন? আপনার কি ওনাকে হাইপার করে ফেলেছেন? আরাবি হায়াতের কাছে এসে চিন্তিত গলায় বলল, আমি তো একটু আনন্দে চিৎকার করে ফেলেছিলাম, কিন্তু ভাইয়া যখন বলল জানুকে টুইন্স বেবি হবে তখনই সেন্সলেস হয়ে গেল। নার্স কিছু একটা চেক করে মিনিট 10 পর বলল, পেশেন্টের জ্ঞান ফিরবে একটু পরেই, তার সাথে সাথে ডক্টর লিয়ার কেবিনে নিয়ে যাবেন। ও হ্যাঁ, সাথে করে একজন মহিলাও পাঠাবেন। এই বলেই নার্সটি চলে গেল। আদিব হায়াতের পাশে বসে হাতের মুঠোতে হাত জোড়া নিয়ে বসে বসে ফেসবুক স্ক্রল করতে লাগলো। আর আরাবি বাড়ির সকলকে খুশির সংবাদ দিয়ে দিল। প্রায় 40 মিনিট পর হায়াত চোখ খুলল। আদিব আর দেরি না করে হায়াতকে একটু পানি খাইয়ে দিয়ে কোলে তুলে নিল। আর আরাবি হায়াতের ব্যাগ হাতে নিল। কেবিনের সামনে এসে হায়াতকে নামিয়ে দিল। আরাবি হায়াতের বাহু ধরে আস্তে ধীরে ভেতরে নিয়ে গেল। আর আদিব বাইরে ওয়েটিং চেয়ারে বসে রইল। ডক্টর লিয়া আরাবি আর হায়াতকে বসতে বলল। কিছু ফাইল বের করে বেশ কিছুক্ষণ দেখার পর বলল, আপনি মিসেস চৌধুরী? জি ডক্টর। আপনার মাসিক বন্ধ হয়েছে কয় মাস?
এরপর হায়াতকে একে একে নানান প্রশ্ন করতে থাকলো আর হায়াত তার জবাব দিতে লাগলো। আর আরাবি খুব মনোযোগ দিয়ে শুনতে লাগলো। ডক্টর লিয়া একগাল হেসে বলল, এত অল্প বয়সে মা হচ্ছে, নিজের প্রচুর যত্ন করতে হবে। কিন্তু আপনার তাহলে 3 মাস 15 দিন চলছে প্রেগনেন্সি জার্নির। আপনার বাচ্চা যাতে পুষ্টির ঘাটতি না পড়ে সে কি লক্ষ্য রাখবেন? আমার পেট অনুযায়ী তো আমার কনসিভ হওয়ার কথা, মিলছে না। রুলস ফলো করে চলুন, বাচ্চাদের পুষ্টির ঘাটতি হলেই সমস্যা, এটা মনে রাখতে হবে। ওকে? আর কিছু না বলে আরাবিকে সাথে নিয়ে বেরিয়ে গেল হায়াত। আদিব হায়াতকে কোলে তুলে নিতেই হায়াত রাগে আদিবকে কিল ঘুষি মারতে থাকলো। নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে আদিবের বুকে কিল ঘুষি মারতে থাকলো হায়াত। আদিব হায়াতকে গাড়িতে বসিয়ে আরাবিকে বলল, দেখেছো তোমার বেস্টুর পাগলামি? 2 ফুটের পিচ্চিমের ঝাঁজ কত অকারণে স্বামীর উপর অত্যাচার করে। আরাবির খুব মনোযোগ দিয়ে দুজনের ঝগড়ার কারণ খুঁজে বের করতে চেয়েছিল, কিন্তু আদিবের এমন হাস্যকর কথা শুনে আরাবি ফিক করে হেসে দিল। আরাবি অনেক খোঁচানোর পরও হায়াতের মুখ থেকে একটা কথা বের করতে পারেনি। আদিবও কথা না বাড়িয়ে গাড়ি স্টার্ট দিল। আদিব মনে মনে ভাবলো হায়াত হয়তোবা সেই দিনের ঔষধ খেতে না দেওয়ার কারণে রাগ করেছে। রাত 8:25 পেটের সামনে এসে গাড়িটি থামলো। আরাবি হায়াতকে নিয়ে আস্তে আস্তে নামলো। চারদিকে নিস্তব্ধতা, রাস্তায় কিছু কুকুর ছাড়া আর কিছুই চোখে পড়ছে না। আদিব রফিক কাকাকে গাড়িটা পার্ক করতে বলল। হায়াত মেইন গেটের সামনে এসে থেমে গেল। আরাবি কপাল কুঁচকে বলল, কি হয়েছে, থামলি কেন? ভেতরে চল। আমি যাব না। আদিব এগিয়ে এসে আরাবিকে ভেতরে যেতে বলল। আরাবিও চুপচাপ ভেতরে চলে গেল। মনে মনে ভাবলো হয়তো প্রেগনেন্সির ব্যাপারে এই দম্পতি আলোচনা করছে। আরাবি দরজা খুলে ভেতরে যেতেই হায়াত আদিবের দিকে তাকিয়ে চোখে চোখ রেখে বলল, আপনি এত খারাপ কেন? আমি কি করলাম বউ? আমার তো কোনো দোষ নেই। হায়াত আদিবের পায়ের ওপর দাঁড়িয়ে রাগী কণ্ঠে বলল, নিজের আকাম করে আবার বলে আমি করলাম। আমার তো কোনো দোষ নেই, খারাপ কোথাকার নির্লজ্জ। এই বলেই হায়াত হনহনিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো। সকলে হায়াতকে অভিনন্দন জানালেও হায়াত সকলের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে কান্না করতে করতে ওপরে চলে গেল। এরপর সকলেই পেছন পেছন যেতে লাগলো। আদিবকে সবাই ভেতরে যেতে বলল। বর্তমানে আদিব হায়াতকে আলতো করে কোলে তুলে নিয়ে শুইয়ে দিল। হায়াতও চুপচাপ আদিবের দিকে তাকিয়ে রইল। আদিব আস্তে করে হায়াতের পেটে মাথা রেখে ফিসফিস করে বলল, রংমালা, কুদ্দুস, মাম্মি কষ্ট দিবে না, ঠিক আছে? কে? মানে কি নাম? কেন কুদ্দুস আর রংমালা? হায়াত অসহায় মুখ করে বলল, এই যুগে এসে এসব নাম কেউ রাখে? ছে, আমার বেবিদের মান সম্মান রান্না করে খেয়ে ফেলেন আপনি। আদিব হায়াতের পেটে আলতো করে একটা চুমু দিয়ে বলল, কেন বউ, নামগুলো তো সুন্দর। আমি আমার বাচ্চাদের এই নামেই ডাকবো। তোমার অসুবিধা হলে অন্য নামে ডাকতে পারো। উফ, তুমি যখন আমাকে বলবে এই কুদ্দুসের বাপ এদিকে আসেন, ইস কত সুন্দর লাগবে। আপনার মাথা লাগবে, চুপ করুন তো। এই বলেই দুজনে হেসে ফেলল। হায়াতের ওষ্ঠে নিজের ওষ্ঠ পুড়ে নিল আদিব। এরপর আস্তে ধীরে ওষ্ঠের স্বাদ নিতে লাগলো। এদিকে আরাবির একটুও ঘুম আসছে না। কিছুক্ষণ পড়াশোনার পর বিছানায় শুয়ে আছে। আসিফ ল্যাপটপে কাজ করছিল। কপাল স্লাইড করে আরাবির দিকে ঝুঁকে গেল। আরাবি ওপাশ হয়ে শুয়েছিল। ডান পাশে ঘুরতেই আসিফের মাথার সাথে নিজের মাথায় টোকা দিল। আরাবি কপাল কুঁচকে ফেলল। এখানে কি করছেন? আমার উপরে এসেছেন কেন? আসিফ আরাবির দিকে আরেকটু ঝুঁকে পড়ল। নাকে নাক ঘষে বলল, কেন, তোমার কি খারাপ লাগছে? না মানে ভাইয়া, না সরি বামি, আমার না ঘুম আসছে না। আমি তো ভাবছি হায়াতের বেবি হলে কি করব। আসিফ উঠে বসে পড়ল। এরপর রুমের লাইট অন করে মুচকে হেসে বলল, করব। ওদের চাচ্চুর পক্ষ থেকে বড় একটা সারপ্রাইজ পাবে। খিদে পেয়েছে তোমার? না। লাইট অফ করে দিই? আচ্ছা। আসিফ লাইট অফ করে চোখ বন্ধ করে শুয়ে রইল। এদিকে আরও হাতে ফোন নিয়ে ফেসবুক স্ক্রল করতে লাগলো। আসিফ কপাল কুঁচকে আরাবির দিকে তাকিয়ে দেখলো সে এখনো ঘুমায়নি। আরাবির হাত থেকে ফোন কেড়ে নিল আসিফ। ফোন চালাচ্ছ কেন? আমি তো ফোনকে একটু সময় দিচ্ছিলাম। বেচারা সারাদিন একা থাকে, ওরও তো কষ্ট হয় না কি?
আসিফ আরাবির ওপর রাগ দেখাবে না হাসবে কিছুই বুঝতে পারল না। হো হো করে হেসে দিয়ে আরুকে একটানে বুকের ওপর নিয়ে নিল। লজ্জায় আরাবি চোখ বন্ধ করে ফেলল। বৃদ্ধা আঙ্গুল দিয়ে আরুর কাপা কাপা ওষ্ঠে ছুঁয়ে দিল আসিফ। বাঁকা হেসে বলল, তোমার লিপগুলো খুব সফট, একদিন স্বাদ নিয়ে প্রেমে পড়ে গিয়েছি। অসভ্য লোক কি সব বলে, ছাড়ুন আমাকে, ছাড়ুন। আরাবি এই বলে আসিফকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু তা পারল না। 1 মিনিট পর বুকে মাথা রেখেই বলল, আপনার ভয়েসটা দারুণ, আমাকে একটা শোনাবেন? কথা দিচ্ছি ঘুমিয়ে পড়বো। আরুর কপালে চুমু খেয়ে গলায় মুখ ডুবিয়ে দিল আসিফ। আরাবি হালকা কেঁপে উঠল। কাপা হাতে আসিফকে সরানোর চেষ্টা করতে চেয়েও পারল না। এরপর ওষ্ঠে ওষ্ঠ পুড়ে নিয়ে জোরে জোরে স্বাদ নিতে লাগলো। আরাবিও সমান তালে রেসপন্স করতে লাগলো। 5 মিনিট পর আসিফ হাসকির স্বরে বলল,